নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও কলকাতা শহরে ভালো আছি। সকাল বাজে এখন 8টা। এখন আমরা বেরোচ্ছি। আমি আমাদের জগৎজননী মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। সেই শাড়িটা তো দিতে যাব, সেই জন্যই মূলত এত তাড়াতাড়ি করে চান করেছি। তবে কেবলমাত্র সেই কাজের জন্য না, আজকে যেহেতু সোমবার, কালকে রবিবার ছিল, কালকের দিনটাতে অনেকগুলো কাজ হয়েও হয়নি আসলে। তা আমার শ্বশুরমশাই আর বোম্বা দাদা বেরিয়েছিলেন একটা খুব জরুরি কাজ, সেটা অবশ্য হয়েছে। কিন্তু আমাদের কিছু কাজ যেগুলো হবার ছিল সেগুলো হয়নি। সেগুলো আজকে শুরু হচ্ছে, সকাল সকাল থেকেই শুরু হচ্ছে। তো আমি আর বোম্বা দাদা আপাতত এখন বেরোচ্ছি, তারপর বাবা আর বোম্বা দাদা আবার ফেরত আসার পর আবার বেরোবে। সেখানে অবশ্য আমরা যাচ্ছি না, কিন্তু কাজেই যাচ্ছে আর কি। ওরা কালকেও কাজেই গেছিলো। তো এখন আপাতত বেরোই, চলুন। আমাদের বরাদ্দের কাজটাও নেহাত যে অল্প তা নয়, সেই জন্য আপাতত চলুন যাই। আজকে সকাল থেকে খুব রোদ্দুর। যে সময়টায় আমরা বেরিয়েছি তখন 8টা মতো বাজে, কিন্তু এমন ঠাঠা রোদ্দুর মনে হচ্ছে যেন একেবারে দুপুর হয়ে গেছে। আর গরমও তেমন। তবে আজকের দিনের বিকেলটায় আমরা যতদূর দেখেছি খুব একটা কিন্তু গরম ছিল না, কিন্তু সকালটায় একেবারে চাঁদি ফাটা রোদ্দুর। তো আমরা যেখানে আছি সেখান থেকে ওই বাস রাস্তা যেটাকে বলে, সেটা খানিকটা হাঁটা পথ দূরত্ব। তো এখন এই যে এত এত হলুদ বাস, এগুলো সম্ভবত কোনো একটা স্কুলের বাস বা কলেজের বাস, আমরা ঠিক বুঝতে পারলাম না। এখনও তো ওই আজকালের মধ্যেই সব স্কুল টুলগুলো সব খুলে যাবে। তো কি জানি, অনেক বাস দাঁড়িয়েছিল এখানে। তো আমরা মূলত প্রথমে যাচ্ছি হচ্ছে সার্ভে পার্ক কালীবাড়িতে। ওইখানটাতে মায়ের জন্য একটা শাড়ি রেখেছি আমি, কিনেছি। আমি তো কিনিনি, আমার কি ক্ষমতা, ভুল করে পড়ে ফেললাম কিনেছি। আসলে মা আমাকে দিয়ে কিনিয়েছেন তার জন্য। তো একটা প্রথমে ফাঁকা বাস পেয়ে গেলাম, আমরা অজয়নগরেতেই প্রথমে যাচ্ছি। তারপর ওইখানে মাকে শাড়িটা দেওয়ার পর আর কি, তারপর আমরা আর একটা কাজ করতে যাব। তা বাসটা ফাঁকা পেয়ে বেশ ভালোই লাগছিল, ফুরফুর করে হাওয়া হচ্ছিল। তা এখান থেকে অজয়নগর, তারপর সেখান থেকে ওই সার্ভে পার্ক কালীবাড়ি। এখন মোটামুটি নেমে গেছি। নেমে যাওয়ার পর ওই উল্টো দিকে করে ওই জায়গাটা যেটা এর আগে আমরা এসেছিলাম, আমরা এই জায়গাটা খুব পছন্দ করছি। এই পাড়াটা আমাদের খুব ভালো লেগেছে। আর জগজ্জননী মায়ের কাছে আমরা পর দুবার এলাম। একবার তো মাকে ঢাকা দেওয়া ছিল হচ্ছে ওই প্লাস্টিক দিয়ে, মায়ের গর্ভগৃহটা রং হচ্ছিল। পরের বার এলাম তো এই কদিন আগে, তখনও দেখেছেন যে মার সাথে আমার একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে। তো এমনি আমি হাতিমোড় থেকে একটা শাড়ি কিনলাম। কিনতে গিয়েছিলাম মূলত মাকে সিঁদুর দেবো, একটু শাখা পলা দেবো, ওরকম একটা মন করেছিলাম। তারপর বললাম শুধু ওইটুকুই দেবো, মাটা এত সুন্দর ছোটোখাটো একটা মা, তাকে একটা শাড়ি দেবো না? সবুজ রঙের একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল। তা আমার মনে হয়েছিল মাকে এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে। মনে মনে ভাবছিলাম যে এই শাড়িটা পরলে মা তোমাকে যে কেমন লাগবে। এটার আমি দেবো সঙ্গে সঙ্গে, তো আর এরকম শাড়িটা তো এমন নয় যে পরিয়ে দেবে, তা তো না, ওদের একটা নির্দিষ্ট দিনে হয়তো বা পরাবে। তা যাই হোক, সেটা হলো। কিন্তু তারপর আমি মনে মনে ভাবছিলাম যে মা তোমাকে এই শাড়িটা পরলে কেমন লাগবে, কে জানে। আর এদের সাথে তো আমার তেমন, যেমন মায়ের ইচ্ছা কালী মন্দির শিলিগুড়িতে ওরা যেমন শাড়িটা পরালে আমাকে ফটো পাঠিয়ে দেয়, তো এখানে তো সেরকম নয়। যে কী জানি কেমন যে লাগবে। আবার এটাও ভাবছিলাম, এটা তো একটা ঢাকাই, যে মা হয়তো তোমাকে অনেকে অনেক দামি দামি শাড়ি দেয় মা, কিন্তু কলকাতায় কি গরম কি গরম, তোমার হয়তো একটু গরম টরম লাগতে পারে, তোমার এইরকম শাড়ি পরলেই বেশি ভালো লাগবে। আর জানেন, আনন্দময়ী কালীবাড়ি, অর্থাৎ আমাদের শিলিগুড়িতে আনন্দময়ী কালীবাড়িতে মাকে না গরমকালগুলোতে এরকম ঢাকাই শাড়ি পরায় বন্ধুরা, কি মিষ্টি লাগে দেখতে। আমি যেদিনকে মাকে নিয়ে গেছিলাম, আমার গর্ভধারিণী মাকে নিয়ে গেছিলাম, সেদিনকে একটা কমলা রঙের শাড়ি পরিয়েছিল, কি সুন্দর লাগছিল দেখতে। তারপর থেকে না আমার খুব মনে হয়, জানেন তো, যে এই মাগুলোকে না, এই বিভিন্ন জায়গার মাগুলোকে এরকম যদি একটু সুতির শাড়ি দেওয়া যায়। আমাদের ঘরের মায়েরা সে কি এত দামি দামি শাড়ি পরে ঘুরে বেড়ায়? মোটে না তো। তাহলে এই মাদের কেন আমরা এত দামি দামি শাড়ি দেবো সবসময়? এদেরও তো গরম লাগতে পারে। তো এই রঙের শাড়িটা পরে মাকে আমার কেমন লাগবে ভাবা, যেরকম ভাবতে ভাবতে গেছি, গিয়ে দেখছি ও মা গো মা, ঠিক ওই রঙেরই একখানা শাড়ি পরে দেখুন দেখিনি বসে আছে। আমি দেখতে চেয়েছিলাম যে এই রঙের শাড়ি পরে তোমাকে কেমন লাগবে মা। দেখুন একেবারে হুবহু প্রায় এক রং, তবে ওই শাড়িটা বেনারসি শাড়ি আর এটা সুতির শাড়ি।
আমি দেখতে চেয়েছিলাম বন্ধুরা, মনে মনে আমি বলেছিলাম যে মা তোমাকে এই রঙের শাড়ি পরে যে কেমন লাগবে, এমন তো নয় যে আজকে আমি দেবো আর এক মানে তৎক্ষণাৎ তোমাকে পরিয়ে দেবে। তো কি মিষ্টি লাগছে বন্ধুরা, মানে জাগ্রত মানে একবারে কান দুটো খাড়া করে করে শুনেছে, জানেন তো আমার মনের কথা। দেখুন ওই রকমের শাড়ি একটা পরে বসে আছে, আর পুরোহিত মশাই বললেন এটা তো কালকেই না কবে যেন পরানো হয়েছে, কি একটা যেন বললেন। তো ভালো লেগেছে আমার খুব খুব, এই পাড়াটাকে যে আমার এত পছন্দ হয়েছে না বন্ধুরা, শুধু আমার নয় বুম্বাদারও কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, এখানে মালসা সাজানো রয়েছে, তবে এদের বোধহয় শাড়ি পরানোর একটা নিয়ম আছে এখানে, যা বুঝলাম যে গোটা একটা দিনের পুজো বোধহয় দিতে হয় সেরকম, কিন্তু আমি সেই প্রস্তুতিটা নিয়ে আসিনি। তারপরে আমি মাকে বলে গেলাম, মা আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, ওই 5,000 7,000 টাকা দিয়ে মানে খিচুড়ি হলে 5,000 আর পোলাও হলে 7,000, আমি তো অত নিয়ে আসিনি মা, আমি জানতাম না, জানলে আমি নিয়ে আসতাম সত্যি কথা। তা ঠিক আছে, তোমাকে দিয়ে গেলাম, তুমি পড়ো, ঠিক দেখবেন একদিন মায়ের গায়ে এটা উঠে যাবেই যাবে, যাবেই যাবে। একদিন না একদিন কি একটা যেন হবে, মা বলবেন যে এই শাড়িটা আমি পরবো। আমার মনে হয় এটা হবে, জানেন, মানে কান খাড়া করে করে অন্য কথাগুলো যদি শুনেছে, তাহলে এইটাও মা আমার শুনবে। শুধু মনের ডাক শোনেন ঠাকুর, আর কিচ্ছুটি নয়। কার কতদূর কি সামর্থ্য কি বৃত্তান্ত, এইসবগুলো ঘন্টার মাথা কিছুই যায় আসে না। তো যাই হোক, এরপরে না আমরা একটু অন্য একটা জায়গায় যাচ্ছি। এরপরে আমাদের দ্বিতীয় যে কাজটি, সে কাজটি করতে আমরা যাচ্ছি কলকাতায়। আজকে কি গরম কি গরম, কিন্তু মনটা ভারী খুশি। এই মানে আমার আজকে এই সার্ভে পার্ক কালীবাড়িতে এসে এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে। আচ্ছা, যদি কেউ কখনো এই কলকাতায় যারা থাকেন সার্ভে পার্ক কালীবাড়িতে দেখেন যে এই রঙের ঢাকাই শাড়িটা মা পরেছেন, আমাকে না একটু ফটো তুলে পাঠাতে পারেন, ইনস্টাগ্রামে বলুন, মেসেঞ্জারে বলুন। কেউ যদি বলেন যে ঝিনুক ওই ওই শাড়িটা পরে মাকে দেখেছি, আমি হয়তো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদের দিয়ে দিতে পারি। তো যাই হোক, এখন না ভীষণ গরম লেগে গেছে, আর এই সময়টাতে আমাকে বুম্বাদা বললো যে একটু কিছু খেয়ে নি, খিদে পেয়ে গেছিলো। তা মোটামুটি 10:30টার ওপর বেজে গেছে, আমি না খেতে পারলাম না, জানেন বন্ধুরা, মানে এত গরমের মধ্যে বসে বসে না এই ডিম বানুটি খেতে আমি পারলাম না সত্যি কথা। বুম্বাদা মানে আমি এক পিস খেয়েছি, খেয়ে আমার উঠে আসছে, মানে খেতেই পারছিলাম না। তা বুম্বাদা নিজেরটাও খেয়েছে, আমারটাও খেয়েছে। তা ঠিক আছে, তারপরে এবারে আমরা ফিরছি হচ্ছে আমাদের হোটেলে। তা হোটেলে ফেরবার জন্য রাস্তাগুলোকে দেখে কি সুন্দর লাগছে সত্যি কথা। আগেরবারও বলেছিলাম, এবারও বলছি যে হোর্ডিং মুক্ত কলকাতা শহর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতা শহর সত্যি সত্যি একটা আলাদা রকমের ভালো লাগে। যাই বলুন, কলকাতা শহর কলকাতাই ভাই, এটাতে মানে যতই আমি আজীবন দিনহাটাতে, মানে আমি উত্তরবঙ্গেই থেকেছি, আমার দিনহাটায় জন্ম, দিনহাটা শহরও দিনহাটা শহরই, শিলিগুড়ি শহরও শিলিগুড়ি শহরই, তেমন কলকাতার একটা আলাদা চার্ম, আলাদা ভালো লাগা, মানে সে একটা সত্যি কথা বন্ধু, মানে এটা কোনো অস্বীকারের জায়গা নেই। এবং আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি, আমি চাই রাজ্যের রাজধানীতে আমাদের একটা আবাসস্থল ছিল, সেটা ঠিক আছে এখন নেই, কিন্তু আবার একটা হোক, তবে সেটা হাওড়ায় নয়, অবশ্যই সেটা কলকাতায়। তবে বোধিসত্ত্ববাবু এবং আমি একটা ব্যাপারে একদম একমত, যে এমনি একটা আবাস কিনে রেখে ফেলে রেখে দেওয়া সেরকম নয়, একটা কোনো পারপাস থাকলে তবে আমরা একটা কিছু কিনবো। তো যাই হোক, আপাতত যে রাস্তাটা ধরে আমরা হোটেলের দিকে যাচ্ছি, সে রাস্তাটা না একদিকে প্রচুর গাছপালা, একদিকে একটা খাল, সেখানে আবার একটা মানে কলাও ধরেছে, সেটা বিচে কলা বুঝতে পারলাম। হ্যাঁ, সুন্দর জায়গাটা বেশ আর কি, মানে ছোট্ট একটা গলি পথ। এখানে গাড়ি সম্ভবত কষ্টে শেষে ছোটো গাড়ি ঢুকতে পারে, টোটো ফোটো ঢুকতে পারে, এমনি বড় গাড়ি ঢুকবে না। তো যাই হোক, সেখান থেকে ওই আর কি একটা শর্টকাট বলা যায়, শর্টকাটটা ভারী সুন্দর, কিন্তু জানি না রাত্রেবেলা কি হয়, দিনের বেলায় রৌদ্রকরজ্জ্বল দিনে ভারী সুন্দর লাগছিল। তা সেখান থেকে ওই মিনিট 10-এর হাঁটা পথ, তারপর চলে এলাম হচ্ছে এখানটায়। এখানে এসে কি গরম যে লাগছিল, মনে হচ্ছিল কখন ঘরে ঢুকবো। তবে মায়ের ইচ্ছায় আজকে আমরা মোটামুটি যে সমস্ত কাজগুলো নিয়ে গিয়েছিলাম সব কাজ হয়েছে। আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, আমি ঠিকঠাক করে ব্রেকফাস্টটা করতে পারিনি, তখন অসম্ভব গরম লাগছিল আর ভালোও লাগছিল না ওরমভাবে খেতে, যার ফলে আমার ভীষণ খিদে পেয়েছে। আর মেয়ে তো এখানে প্রপার ব্রেকফাস্ট করেছে, যার ফলে ওর এখন খিদে পায়নি, তাই আমি আমার জন্যই শুধুমাত্র খাবার অর্ডার করেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাত যেটা আমার জন্য অনেক বেশি, কিন্তু করার কিছু নেই,
এটা মানে আমি পুরোটা খেতে পারবো না। এতে যে একটু কম দিতে বলবো সেটাও না, এটা হচ্ছে চিকেনের একটা ঝোল, আর এটা তো হোম স্টাইল আলু ভাজা। ব্যাস এই আপাতত। স্যালাড তো আছে, একটু খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। 8 ঘন্টা পর কি পরিমাণ খেয়েছি ভাবুন। খালি 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 এর দুটো কারণ, এক তো হচ্ছে অসম্ভব খিদে পেয়েছিল, খেয়ে ফেললাম। 2 নম্বর কথা, খাবার নষ্ট করাটা খুব মুশকিল আমার জন্য, কিন্তু আসল কারণ প্রথমটাই। এটা আমার কাছে একটা নথি থাকুক, এই পরিমাণ খাবার আমি খিদের মুখে খেয়ে ফেলতে পারি। মনোকষ্টের জায়গা নেই যে আমি কিছু নষ্ট করিনি, একদিক থেকে মনোকষ্টের জায়গা নেই, আর একদিক থেকে আছে যে এত খেয়ে ফেললাম। এটা কেউ আমাকে শেয়ার করার নেই। আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছেন কালকের মতো, ওদের খুব জরুরি কাজ আছে। আমার মেয়ে ভাত খাবে না, বাইরে এসে তাকে ভাত দেওয়া যাবে না, সে ভাত দেখলেই তার মাথা খারাপ হয়ে যাবে, যে এটা আর কেউ খাওয়ার ছিল না। আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড গেছেন বারুইপুরে, কালকে ওখানেই গেছিলেন, আজকেও সেখানেই গেছে। কখন আসবে কেউ জানে না, আর বাইরে যে পরিমাণ গরম আজকে, তাতে করে যাই হোক ঠিক আছে, কত লোকই তো এরকম করেই কাজ করছে, তাই না? আপাতত বাইরে রেখে দিও। অসম্ভব খিদে পেয়েছিল, খেয়েছি, ঠিক আছে, এবার হাঁটি। এখন জল খাওয়া যাবে না, ভোজন আনতে বিষম বাড়ি, তারপর আবার এতগুলো খাবার খেয়েছি, ওরে বাপরে বাপ। এবার হাঁটি অন্তত পক্ষে 15-20 মিনিট এই ঘরেই পাক দিই, যেটুকু হয় হবে। নাইটি পরে আর বাইরে যেতে পারছি না। এই সময়টায় ভাবলাম যে না ভাই, নিজে বড় পাপ করে ফেলেছি, একেবারে ঝাড়া ঝাড়া 20 মিনিট এইরকমভাবে হেঁটেছি। প্রথম কথা হচ্ছে ঝাড়া 20 মিনিট ব্লগ করিনি, হ্যাঁ, অনেকক্ষণ কেটে যাওয়ার পর তারপর মনে হলো না এবার একটু ক্যামেরাটা অন করি। একা একা কেন হাঁটবো বলুন দেখি, আপনারা আমার সাথে হাঁটুন। মাঝখানে বারে একটুখানি জোয়ান টোয়ান খেয়ে নিচ্ছি, কত কী যে করছি মানে আত্মগ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু জানি না, আবার সন্ধ্যেবেলা আবার আমার খিদেও পেয়ে গেল, জানি না এই হাঁটার গুণে নাকি কিসের গুণে, বুঝতে পারছি না। তো যাই হোক, এরপরে না আমি 1 ঘন্টা খানিক একটুখানি শোবো। শোয়ার পর মানে এই ফাই ফাই করে ঘুরে আর কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে আমি হাঁটা দেখাচ্ছি, মানে কি অদ্ভুত ব্লগিং ভাই। যাই হোক, আমার খুব মজা লাগছে নিজেকে দেখতে। তো এখন কথা হচ্ছে যে এরপরে আমি অনেকক্ষণ ধরে হেঁটে টেটে নিয়ে তারপর একটু শোবো, শোয়ার পর একটুখানি বেরোবো, মানে ওই বেরোনোর মুহূর্তটা আর ব্লগ করিনি আর কি, বুঝতেই পারছেন আর কি, সবটুকু ব্লগের জন্য থাকে না। তারপর ওপরে যাব, মানে ওই একটা ক্লাব মতো আছে ওপরে, ওই ক্লাবটাতে আজকে যাব আমি আর টুপুর। আগের দিনের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের উপরে একটা এই হোটেলেতে একটা ক্লাব আছে যেখানে যাওয়ার আমার খুব ইচ্ছা, কিন্তু বোধিসত্ত্ববাবু তো এখনও ফেরেননি, তিনি বাবাকে নিয়ে গেছেন। এখন তার কার্ডটাও আমাদের ঘরে রয়েছে, সেটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, ওরা এখনও নামেনি, মানে আসেনি আর কি, ফেরেইনি। তো তারপরে এসে ওদের কী অবস্থা থাকবে তাও বুঝতে পারছি না। এদিকে আমাদের এই হোটেলে থাকাটা কাল পর্যন্ত, তারপর আমরা নতুন হোটেলে যাচ্ছি। মানে আমাদের শুরুতে আমরা না একটুখানি অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আমরা কতদিন থাকবো আমরা বুঝতে পারছিলাম না। তো যার ফলে তো 2 দিনের আমরা বুকিং করেছি। আমরা ভেবেছিলাম যে 2 দিনের হয়ে হয়তো আমাদের কাজ গুটিয়ে দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো, তো সেটা সম্ভব নয় বোধহয়, একদম পরিষ্কার আমরা বুঝতে পেরে গেছি। যার ফলে মাঝখানে একটা দিন রোববার পড়েছিল ঠিক আছে, কিন্তু সোমবারে আজকে অনেক কাজই কিন্তু আপনাদের সাথে ওই হাঁটাহাঁটি চলাচলি ওগুলো হলো, দেখালাম, তারপর কিন্তু আমি বেরিয়েছিলাম। একটা কাজ করেছি কিন্তু সেগুলো ব্লগের আওতার বাইরে থাকাটাই কাম। তো তারপরে এসেছি, এসে একটু শুয়েছি, ঘন্টাখানেক শুয়েছি, এখন 8টা মতো বাজে, 8টাও বেশি, 8:30 বাজে, এখনও তারা আসেনি। মনে হচ্ছে না কালকে আমাদের যাওয়া হবে, বা কাল বা পরশু দিনও হয়তো বা যাওয়া হবে না। সেক্ষেত্রে আর যাদের আমরা রেখে এসেছি তারা মানে ওরা তো বলছে কোনো অসুবিধা নেই, আপনারা আসুন আপনাদের টাইম মতো, কিন্তু আমাদের একটু খারাপ লাগা তৈরি হচ্ছে, কারণ ওরা গৃহস্থ মানুষ তো, ওরা এরকমভাবে এর আগে কখনো থাকেনি, মানে শিলিগুড়ি বাড়িতে আমরা যদি রেখে এসেছি, ওরা যদি হঠাৎ করে বলে যে না আমরা থাকবো না তাহলে হয়ে যাবে বিপদ। কিন্তু এখন অবশ্য সেটা বলেনি। তা কাল পরশু মনে হচ্ছে থাকতে হবে, কারণ হেঁটে আছি আর কি সব মিলিয়ে মিশিয়ে। তো যাই হোক, এখন আমি ওদের কার্ডটাকে নিয়ে একটু নিচে দিয়ে আসি, এবং ওদের বলে দিই যে তোমরা নিচ থেকে কার্ডটা নিয়ে ঘরে অন্তত ঢুকে যেও, নাহলে কাহা তো আমরা অপেক্ষা করবো, তাই না? টুকুরটা অপেক্ষা করে আছে, ও বেচারি, ও বেরিয়েছিল যদি আমার সাথে বিয়েতে বিকেলটা করে আর কি, কিন্তু যাই হোক তবু ও অপেক্ষা করে আছে যে কখন ক্লাবেতে যাবো। তা চলুন, আপাতত কার্ড তো বার করে নিলাম, এক্ষুনি বন্ধ হয়ে যাবে সবটুকু। আয় টুকুর, চল, এক্ষুনি বন্ধ হয়ে যাবে পেছনটা। কার্ডটা নিয়ে নাও। কি আর করবো বলো, কী ব্যাপার, এটা এখনো বন্ধ হচ্ছে না?
হয়ে যাওয়ার কথা। ও এটা দরজাটা বন্ধ করতে হবে, দরজাটা বন্ধ করলেই এটা, ও তার আগেই হয়ে গেছে। যাক, দাদুদের ঘরে কার্ডটা নিয়ে নিছো? আজকে অ্যাক্রোপলিসে হয় যাব, না হলে এই ক্লাবে যাবো, এরকম একটা ঠিক করেছিলাম। এই ক্লাবের এখানে গিয়ে মনে হলো অ্যাক্রোপলিসে গেলেই বোধহয় হতো বন্ধুরা। কি ঘন্টার মাথা ঢপের চপ কিছুই নাই। আর আগে না জানেন তো এই ক্লাব টাবগুলোতে আমাদের যাওয়া হতো বোম্বাদার বন্ধুদের সাথে, আমার কলিগদের সাথে। হ্যাঁ, বিভিন্ন মানে শিলিগুড়িতে তো প্রচুর ক্লাব, কিন্তু মানে বেশ অনেক দিনই মানে চাকরিটা ছাড়ার পর কেন জানি না খুব কমে গেছে সেটা। তো আমি প্রথমে ভুল করে ওই সুইমিং পুলের দিকটায় চলে এসেছিলাম, খুব গরম এই জায়গাটা। তো যাই হোক, তারপরে আমার মনে হচ্ছিল যে কোথায় রে বাবা ক্লাবটা, আগে তো কখনো আসিনি। তো তারপরে মনে হলো যে না, উল্টো দিকে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওই কি একটা যেন ক্লাব, নাম টাম শোনা, ছাতার মাথা সব ভুলে গেছি। তো তারপরে খাবার কোয়ালিটি খুবই সাধারণ, এবং অ্যাম্বিয়েন্সটা শিলিগুড়িতে অনেক ক্লাব আছে এর থেকে অনেক ভালো। হ্যাঁ, কোভিডের পর থেকে আমার পরিষ্কার মনে পড়ছে, এক তো চাকরি ছাড়ার পর এবং কোভিডের পর আমাদের এই ধরনের জায়গায় যাওয়া আসাটা একেবারেই কমে গেছে। তো তারপরেতে কী নেব কী খাবো, এক তো হচ্ছে আমার শ্বশুরমশাই, আমার বর এখনও আসেনি, মোমবাতিটাকে ছাড়া ভালোও লাগছিল না খুব একটা। আর এই সময়টা মিউজিকগুলো যে চলে সেগুলো না মানে কপিরাইট এসে যায় বড্ড তাড়াতাড়ি, 5 সেকেন্ডও লাগে না, 2-3 সেকেন্ডের মধ্যেই কপিরাইট চলে আসে, যার ফলে আসল যে মানে অ্যাম্বিয়েন্সটা সেটা মিউজিকই তো ইয়ে করে, তো সেটা শোনাতে পারছি না। তো এখানে মেনুর অপশান খুবই সীমিত। তো যাই হোক, দাম দেখুন এই ধরনের হোটেলে দাম একটু বেশি হবে, সেসব নিয়ে ভেবে লাভ নেই, কিন্তু দাম আন্দাজে জিনিসপত্র মোটেই খুব একটা সুস্বাদু নয়, আর অপশানও খুবই অল্প। তো যাই হোক, আমি ক্রিসপি চিকেনটা অর্ডার করেছিলাম, ক্রিসপি চিকেনটা ভালো ছিল। আর টুপুর একটা ওই মার্গারিটা পিৎজা অর্ডার করেছিল, যেটা খেতেই পারেনি। আর এটা আমি দিয়েছিলাম ভার্জিন মজিটো, আর টুপুর দিয়েছিল হচ্ছে অ্যাপেলের একটা জুস, যেটা ও একদম খেতে পারেনি, মানে ওই আধখানা মতো খেয়ে আর খেতে পারেনি। আর এখানে তো এই টুকিটাকি আর কি মুখ চালানোর জন্য এরকমভাবে দিচ্ছিল। তো টুপুরের ওটাকে দেখে কীরকম একটা যেন লাগছিল। টুপুর বললো মা দেখি একটুখানি ট্রাই করে, মানে এটা অ্যাপেলের ওই একটা কি, কিন্তু এতটাই ঝাঁঝালো এবং বিচ্ছিরি খেতে যে ও খেতে পারলো না ব্যাপারটা। কিন্তু ক্রিসপি চিকেনটা খাওয়ার মধ্যে ভালো যদি কিছু হয় তাহলে এই ক্রিসপি চিকেনটাই আর কি। তো ওই যে টুপুরকে যতটুকু দেখছেন, এই 2 পিস মানে পিৎজাও ঠিকঠাক খেতে পারেনি, আর ওটা আধখানা খেয়ে আর মানে অতি কষ্টে আধখানা খেয়েছে, আর খেতে পারেনি। যাই হোক, তারপর ওই পিৎজাটাকে প্যাকেট করে নিয়ে ঘরে যাচ্ছি, পরে সেটা আমরা কেউই খাইনি, কারণ বোম্বাদারা ওরা সব খেয়ে এসেছিল। আর ওটা বললো যে মা তোমার কি রাত্রিবেলা যদি খিদে পায় তাহলে তুমি এটা খেও। কিন্তু টুপুর বললো যে টুপুর এমনি পিৎজার ব্যাপারে খুব শৌখিন এবং খুব সহনশীল, মানে খারাপ পিৎজাও খেয়ে নেয়। ও যখন বলছে মা খাওয়া যাচ্ছে না, তখন আমি আর বাবা না, দরকার নেই, ও খেয়ে শরীর খারাপ করার থেকে না খাওয়া ভালো। ওটা ওরকমই ফেলা গেল। এখন বাজে 11টা, বাবা আর বোম্বাদা এখন এলো। যাই হোক, কাজটা মিটেছে। এবং এখানে যে আমি যাচ্ছি না, যাবো না, সেই সিদ্ধান্তটা আমি বা টুপুর, এই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার শ্বশুরমশার ছিল। তারপরে তাতে বুম্বাদারও সাপোর্ট ছিল ভীষণভাবে, যার ফলেতে এই ব্যাপারগুলোতে আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে জড়াইনি। তা যাই হোক, ঠিক আছে, মোটামুটি মিটেছে সাময়িকভাবে, আপাতত এইটুকুই। তো আমার ব্লগও আজকের দিনে আমি শেষ করবো বন্ধুরা, আমি জানি না কতক্ষণের হলো, একটু টেনশনে গেছে দিনটা, কিন্তু ঠিক আছে, শেষটা ভালো হয়েছে এই আর কি। আপাতত চলুন, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। কালকে আমরা যে আত্মীয় একজনের বাড়ি যাব, তার বাড়িতে খুব আনন্দ নিয়ে আমরা যাব। তো চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ